হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে তোমাদের আমরা অর্থাৎ চ্যাপ্টার 1 এর যে প্রথমে আমরা একটা যে স্টোরি ছিল, তাই তো, যে এ লেটার টু এ গড, তারপর রিটেন বাই জিএল ফ্লুয়েন্টিস। এই একই চ্যাপ্টারতে যে তোমাদের দুটো যে কবিতা যেটা গিভেন আছে, ঠিক আছে, প্রথম হচ্ছে ডাস্ট অফ স্নো এবং তারপরে আছে দ্য ফায়ার অ্যান্ড আইস। ঠিক আছে, এই দুটো কবিতাই কিন্তু রিটেন বাই রবার্ট ফ্রস্ট। এই রবার্ট ফ্রস্ট কিন্তু তোমাদের পিছন ছাড়বে না, ঠিক আছে, কারণ ক্লাস 9এও রবার্ট ফ্রস্ট ছিল, 10এও, এই ক্লাস 10তেও রয়েছে, 11এও আছে এবং 12এও আছে, ক্লাস 2এও আছে। অর্থাৎ তোমরা যতদিন বোর্ড মানে হাই সেকেন্ডারি এক্সাম যতক্ষণ পাস না করবে ততদিন কিন্তু রবার্ট ফ্রস্ট তোমাদের সাথেই আছে। ঠিক আছে, তো এই যে কবিতা, এটা একটা খুব ছোট্ট একটা কবিতা। এর নেক্সট কবিতাটাও তাই, খুব ছোট্ট একটা কবিতা। এটা 8 লাইনে একটা ছোট্ট একটা কবিতা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা, তোমাদের বলতে পারি আমরা, এই যে ডাস্ট অফ স্নো একটা স্মিথ বাস্টার। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে মানে মনের যে কুসংস্কার আমরা ধরে রেখেছি কোনো প্রাকৃতিক জিনিস সম্পর্কে নিয়ে, কোনো লিভিং অথবা নন লিভিং জিনিসও হতে পারে, তো সেই সম্পর্কে যে আমাদের একটা প্রি অ্যাজাম্পশন, একটা যে একটা আনঅসপিসিয়াস একটা থিঙ্কিং আমাদের যেটা রয়েছে, সেই সম্পর্কে এটা কিন্তু, এই কবিতাটা কিন্তু সেটা ভুল প্রমাণ করবে। ঠিক আছে, কারণ আমাদের মানে আমরা দেখেছো যে কোথাও কেউ হয়তো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই টাইমে কেউ হাঁচি ফেলছে, তো কি বলে যে ঠিক আছে, তাহলে বেরোবার সময় যখন হাঁচি ফেললো তার মানে কি আছে, দিনটা হতে পারে আছে খারাপ যাবে। কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, বাইকে করে যাচ্ছে, কেউ কারে করে যাচ্ছে, বিড়াল ক্রস করলো, তখন কি বলে যে বিড়াল রাস্তাটা আমাদের কেটে দিল, তাই না? তাহলে আর নিশ্চয়ই কোনো বিপদের সংকেত, আমাদের যাওয়া উচিত নয়, একটু বসে তারপর যেতে হবে। তো এরকম ধরনের অনেক মানে জিনিসই রয়েছে যেটা আমরা প্রি অ্যাজাম্পশন আমরা ধরে রেখেছি মনের মধ্যে, একটা সুপারস্টিসিয়াস একটা জিনিস যার কোনো সাইন্টিফিক কোনো ফ্যাক্ট নেই, সেগুলো আমরা কিন্তু মানে মানে বংশ পরম্পরা ওয়াইজ সেগুলোকে আমরা মেনে আসি। এখানে যেমন রয়েছে হেমলক ট্রি এবং ক্রো। ক্রো এবং যে হেমলক ট্রি আছে, এখানে অসপিসিয়াস থিং হিসাবে, আনঅসপিসিয়াস থিং হিসাবে কি মানে এখানে কনসিডার করা আছে। ইভেন ক্রোকে ফরেনেও কিন্তু কি করা হয়, আনঅসপিসিয়াস থিং হিসাবে কনসিডার করা হয়। তো কিভাবে এখানে রবার্ট ফ্রস্টের যে দিনটা আছে, সে এক মানে কিভাবে এই দুটো মানে আনঅসপিসিয়াস জিনিস, মানে স্যাডনেস, অর্থাৎ সাইন অফ স্যাডনেস, ক্রো অ্যান্ড হেমলক ট্রি, কিভাবে যে কবির যে দিনটা, কোনো কারণে হয়তো কবি হয়তো সেদিন লাইট পোয়েট হয়তো সেই দিন মানে কোনো কারণে সে হয়তো স্যাড ফিল করছে, তো গ্লুমি স্টেটে রয়েছে, স্টেট অফ মাইন্ড তার অবস্থা। তো সুতরাং সে এই যে ক্রো অ্যান্ড যে হেমলক ট্রি, সাধারণত গাছের নিচে দিয়ে যখন হেমলক ট্রি গাছের নিচে দিয়ে যাবে, তখন কিন্তু তার মাইন্ডটা অলরেডি রিফ্রেশ হয়ে যাবে। কেন রিফ্রেশ হবে? ঠিক আছে, যদি এই দুটো ক্রো এবং হেমলক ট্রি যদি আনঅসপিসিয়াস যদি এলিমেন্ট হতো নেচারের, তাহলে কিন্তু এই যে দুটো জিনিস, তাহলে তার দিনটা কিন্তু আরো স্যাড হয়ে যেত। কিন্তু আমরা দেখবো কবিতা যখন পড়বো তখন দেখবে না, ক্রো এবং হেমলক ট্রির জন্য কিন্তু তার স্যাডনেস থেকে তার দিনটা কিন্তু বেঁচে গেল। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমার এই যে 8টা লাইনে খুব একটা ছোট্ট একটা কবিতা এটা, ঠিক আছে, এই 8 লাইনের কবিতা, এই তোমাদের এই ডাস্ট অফ শোনো, দেখতেই পাচ্ছ 8টা লাইন এখানে রয়েছে। থ্রু জাস্ট 8 লাইন্স অফ রবার্ট ফ্রস্ট শোস হাউ দ্য স্মলেস্ট এনকাউন্টার, ঠিক আছে, উইথ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ক্যান শিফট আওয়ার, যে ক্যান শিফট আওয়ার বলতে পারি যে আওয়ার পার্সপেক্টিভ, আমাদের যে পার্সপেক্টিভ আছে, অ্যান্ড ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ উইদিন আস। ঠিক আছে, আমাদের যে পার্সপেক্টিভ আছে সেটাকে কি করে, তার মধ্যে আমাদের যে প্রিয়াজামশন, যে আমাদের যে কনসেপ্ট আছে, সেগুলোকে ন্যাচারাল এনকাউন্টার যখন সাক্ষাৎ হয় ন্যাচারাল জিনিসের সাথে, সেগুলো কিভাবে আমাদের চেঞ্জ করে। ঠিক আছে, সুতরাং আমরা কবিতাটা আবার লাইন বাই লাইন দেখবো, এবং লাইন বাই লাইন দেখবো মানে রবার্ট ফ্রস্ট আমাদের কি বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, দেখো, খুব শর্ট। দ্য ওয়ে এ ক্রো took down on me the dust of snow from a hemlock tree। ঠিক আছে, অর্থাৎ দ্য ওয়ে ক্রো, যেভাবে ক্রো, এখানে ক্রো মানে জানো যে কাক, ঠিক আছে, কি করছে, শুক ডাউন মি, শুক মানে শেক মানে যে নাড়ানো, ঠিক আছে, শেক ডাউন মি অ্যান্ড দ্য ডাস্ট অফ স্নো, ডাস্ট অফ স্নো মানে একদম স্নোর ডাস্ট মানে কি, যে
কোনো জায়গায় দেখবে যে কোনো মানে পোলার রিজিয়ন বা কোনো বরফ, হয়তো কোনো জায়গায় পোলার রিজিয়ন নয়, কোনো কোনো জায়গায় বরফ পড়েছে, কোনো গাছের পাতা বা অন্যান্য জায়গার উপর যদি বরফ পড়ে থাকে, সেই বরফ সেই গাছের পাতাটা নাড়ালে কি হবে, একদম মানে একদম মানে ধুলো যেমন ছোট 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 টাইনি পার্টিকেলস হিসাবে পড়ে, সেরকম তো একদম ধুলোর মতো একদম নিচে পড়তে থাকে, একদম স্নো ফ্লেক্স, ছোট্ট ছোট্ট কণা। সেই জন্য তাকে বলছে ডাস্ট অফ স্নো। কি করছে? ফ্রম এ হেমলক ট্রি, অর্থাৎ হেমলক ট্রি এখানে অ্যাকচুয়ালি হেমলক ট্রি হচ্ছে একটা মানে একটা পয়জনাস ট্রি, ঠিক আছে। অর্থাৎ কবি কি করছিলেন, কবি একদিন এই মানে হেমলক ট্রির নিচে দিয়ে যাচ্ছিলেন, যার উপরে কি রয়েছে, মানে তোমার কাক বসে রয়েছে, ঠিক আছে। দেখো এখানে তাহলে এই যে হেমলক ট্রি আর এবং যা হেমলক ট্রি এবং দা ক্রো, এই দুটোই কিন্তু কিসের সিম্বল? এটা আছে স্যাডনেসের, এখানে কি করছে সিম্বল, এই দুটোই স্যাডনেসের সিম্বল। তাহলে এখানে কি করছে, যেহেতু এটা পয়জনাস ট্রি আর কাক মানে এটা একটা গ্লুমি স্যাডনেস নিয়ে আসে, তাহলে কবি যদি এই দুটো জিনিস যদি সত্যিকারই যদি আনঅসপিসিয়াস থিং হতো, যে জিনিস হতো, তাহলে কি হতো, কবি যখন এর নিচের দিয়ে যখন যাচ্ছিলেন হেমলকের, তাহলে দিনটা তার আরো খারাপ হতো, তাই না? যদি অ্যাকচুয়ালি এটা যদি আনঅসপিসিয়াস থিং হতো, তাহলে দিনটা আরো খারাপ হতো, বোঝা গেছে? কিন্তু না, এই এই মানে হেমলক ট্রির নিচে দিয়ে যখন যাবার সময়, তখন কবির উপর যখন কাঁধের ওপর যখন কি করলো, ছোট ছোট টাইনি পার্টিকেল স্নোফ্লেক্স গুলো যখন যখন তার গায়ের ওপর পড়লো, তখন তার যে মাইন্ড, যে সে যে একদম সাবকনসিয়াস মাইন্ডে ছিল, কোনো একটা কারণে তার দিনটা যে খারাপ যাচ্ছিল, সেটা থেকে তাকে অব্যাহতি দেবে, ঠিক আছে। সেটা আমরা বলছি না, কবি কিন্তু পরের লাইনে সে নিজেই বর্ণনা করছে কিভাবে এই দুটো আনঅসপিসিয়াস থিং, কিভাবে স্যাডনেস, যে দুটো পুরো এবং হেমলক মানে স্যাডনেসের সিম্বল, সে দুটো কিভাবে তার দিনকে সেভ করছে, কবি নিজেই তার নেক্সট স্ট্যান্ডাতে বলেছে। কি বলেছে দেখো, কি বলেছে, হ্যাজ গিভেন মাই হার্ট, ঠিক আছে, এ চেঞ্জ অফ মুড, ঠিক আছে, তার যে হৃদয়কে তাকে একটা চেঞ্জ করে দিয়েছে, কি অ্যান্ড সেভ সাম পার্ট অফ এ ডে আই হ্যাড রুট। রুট মানে কি হচ্ছে, রুট মানে অর্থাৎ হেল্ড ইন রিগ্রেট, হেল্ড ইন রিগ্রেট, যার মানে হচ্ছে রুট। রুট মানে হচ্ছে বলো না যে কোনো একটা দিনের জন্য আমাদের আজ আমাদের দিনটাই খারাপ যাচ্ছে, তো ঠিক আছে, তো যখন সে যাচ্ছিল তখন হ্যাজ গিভেন মাই হার্ট এ চেঞ্জ অফ মুড, অর্থাৎ তার যে মুড, তার যে আনকনসিয়াস মানে কোনো কারণে তার স্যাডনেস ছিল, যে মুডটা ছিল, ব্যাড মুডটা ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। কিভাবে চেঞ্জ হয়ে গেল, যখন সাডেনলি এই ডাস্ট অফ স্নো কবির উপর কি পড়লো, তখন তার মাইন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? এবং কি করলো, অ্যান্ড সেভ সাম পার্ট, এবং সেই দিনের যে গোটা দিনটাই সে মানে তার মুডটা যে অফ, যদি ডাস্ট অর্থাৎ ক্রোজ হেমলক ট্রি গাছের দিকে নিচের দিকে যাওয়ার সময় যদি তার মাথায় যদি কাঁধের ওপর বরফ যদি না পড়তো, তাহলে কি হতো, তার যে মুডটা, কবির যে মুড অফ ছিল, সেটা কিন্তু সারাদিনই তার কন্টিনিউয়াস চলতো, তাই তো? তাহলে যে অফ মুড যে নেচারটা, সেটা কিন্তু সারাদিন কন্টিনিউয়াস চলতো। সুতরাং যেহেতু বরফটা পড়লো, ঠিক আছে, হেমলক ট্রি থেকে, এবার যে কাকটা উড়ে মানে তার ডাল থেকে উড়ে যাওয়ার ফলে, মানে যে কি বলবো, তোমার যে কম্পনের ফলে তার বরফটা পড়লো, তাহলে সেটা কি করেছে, তার শেপ করেছে সাম পার্ট অফ দ্য ডে, অ্যান্ড কেমন ডে, এ ডে আই হ্যাড রুট, যেটা আমার দিনটাই মানে কোনো কারণের জন্য সে তার রিগ্রেট ফিল করছিল, মানে তার খারাপ যাচ্ছিল, তাই না? তাহলে দেখো, তাহলে এখানে কি হলো, যে হেমলক ট্রি, তাহলে অ্যাকচুয়ালি যদি আমাদের হেমলক ট্রি এবং ক্রো, তাহলে কি হতো, যদি মানে আনঅসপিসিয়াস থিং হতো, তাহলে কবির মুডটা কি হতো, এখানে চেঞ্জ হতো? চেঞ্জ হতো না। তা কোনো কারণে কবি যে স্যাডনেস ফিল করছে, স্যাডনেসটা আরো কন্টিনিউ হতো, আরো ইনক্রিজ হতো, তার স্যাডনেসের ইন্টেন্সিটিটা আরো বাড়তো, যদি ক্রো এবং হেমলক ট্রি কি হতো, যদি আনঅসপিসিয়াস থিং হতো, ঠিক আছে। কারণ ক্রো এবং হেমলক ট্রি কি স্যাডনেসের সিম্বল। এই যে এই আমরা এটা কেন এটা স্যাডনেস হতে যাবে, সিম্বল হতে যাবে, ঠিক আছে, কারণ এটা একটা প্রকৃতির একটা ন্যাচারাল একটা এলিমেন্ট। আমরা ফালতু কি করে রেখেছি, আমরা নিজেরা একদম মানে একটা প্রি অ্যাজাম্পশন কনসেপ্ট এদের মধ্যে, ন্যাচারাল এলিমেন্টস এর মধ্যে গুলি করে আমরা দিয়ে রেখেছি, যে এইগুলো ক্রো, ক্যাট, তাই তো, এগুলো আনঅসপিসিয়াস থিং,
ঠিক আছে, এখানে তাহলে কবি আমাদের দেখালো যে হাউ দ্য স্মলেস্ট এনকাউন্টার মানে কি খুব ছোট্ট একটা সাক্ষাৎকার, ঠিক আছে, উইথ দ্য ন্যাচারাল এলিমেন্ট। এই যে ন্যাচারাল এলিমেন্ট ক্রো, হেমলকটি ন্যাচারাল এলিমেন্ট কি করছে, আমাদের যে ক্যান শিফট দা, আমাদের কি ক্যান শিফট আওয়ার, মানে কি বলবো যে মানে পার্সপেক্টিভ, আমাদের যে পার্সপেক্টিভ, আমাদের যে কুসংস্কার কারো সম্পর্কে, ন্যাচারাল এলিমেন্ট সম্পর্কে, অ্যান্ড ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ, যার মধ্যে আমাদের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসছে, উইদিন আস, আমাদের মধ্যে চেঞ্জ নিয়ে আসছে। বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো এখানে এই কবিতাটার মধ্যে এর পরের যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এবার তোমাদের হবে রাইমিং স্কিম। ঠিক আছে, রাইমিং স্কিম কি? দেখো এখানে কি রাইমিং স্কিম আছে, আমরা রাইমিং স্কিম ভাবে কিভাবে আইডেন্টিফাই করব, প্রথমে আমরা দেখে নেবো রাইমিং স্কিম, তাই তো, রাইমিং রাইম স্কিম, রাইম স্কিম। দেখো রাইম স্কিম কি, অর্থাৎ কিছুই নয়, রাইম মানে কি ছন্দ, ঠিক আছে, অর্থাৎ আমরা প্রত্যেকটা লাইনের লাস্টে দেখবো কি রয়েছে, যেমন ক্রো, ঠিক আছে, এখানে কি আছে ক্রো, তারপরে কি রয়েছে মি, তারপরে কি রয়েছে স্নো, তাহলে ক্রোর সাথে স্নোর দেখো তোমাদের একটা মিল পাচ্ছ, রাইমিং পাচ্ছ, ম্যাচ করছে। তাহলে আমরা যখনই এরকম ভাবে লাস্টে লাইন অর্থাৎ ওয়ার্ড গুলো যখন মিনিং মানে ম্যাচ করবে, তখন আমরা এটা কি দেবো এ, ক্রোর সাথে মি মিলছে না, তাহলে এখানে কি দেবো স্নো মিলছে, তাহলে এখানে কি এ, এটা দেবো বি, তাই না, অর্থাৎ হ্যাঁ এ বি, সরি এ এ এবং এটা কি দেবো বি, আবার দেখো ক্রোর সাথে কি মিলছে শুনো, আবার তাহলে এ, কারণ ক্রো আর শুনো একই, তারপরে মি আর ট্রি একই রাইমিং বি, তাহলে ফার্স্ট টাইম যে রাইমিং কি হবে এ বি, এ বি, ঠিক আছে, কারণ ফার্স্ট টাইম যেতে চারটে লাইন রয়েছে। তারপরে দেখো সেম হার্ট, মুড, পার্ট, রুট, দেখো হার্টের সাথে কি হচ্ছে, এটা আমরা দেবো হার্ট মুড আলাদা, তাহলে এটা কি দেবো এ যেহেতু দিয়েছি, বি যেহেতু দিয়েছি, সি, ঠিক আছে, হার্টের সাথে মুড মিলছে না, তাহলে এখানে কি হবে ডি, আবার দেখো হার্টের সাথে পার্ট মিলছে, তাহলে সি, রুটের সাথে কি বলছে মুড, তাহলে ডি, তাহলে এইটার লাইন রাইমিং স্কিম কি হবে সি ডি, সি ডি, অর্থাৎ এ বি, গোটা কবিতাটা রাইমিং স্কিম কি হলো তাহলে এ, এ বি, এ বি, সি ডি, সি ডি, বোঝা গেল রাইমিং স্কিম। এবার দেখো তোমাদের এখানে যে কিছু পোয়েটিক ডিভাইস আছে, ঠিক আছে, পোয়েটিক ডিভাইস কি, পোয়েটিক ডিভাইস নিয়ে তোমাদের একটা আলাদা ক্লাস করবো আমি, সেখানে তোমাদের পোয়েটিক ডিভাইস সম্পর্কে সমস্ত কিছু দেওয়া থাকবে, সেটা একটু নজর রাখবে। এখানে দেখো প্রথমে এখানে রয়েছে আমরা কি দেবো অ্যালিটারেশন, অর্থাৎ অ্যালিটারেশন মানে কি, অ্যালিটারেশন মানে হচ্ছে যখন তোমার যে লাইন, যে লাইনে দেখবে যে কি হচ্ছে যে পরপর সাউন্ড গুলো রয়েছে, ঠিক আছে, অর্থাৎ অ্যালিটারেশনে কি আছে পরপর লাইন গুলো রয়েছে, কি কি আছে দেখো একই লাইন, এখানে দেখো কোথায় রয়েছে, দেখো এই যে সেভ সাম, দুটো ওয়ার্ড এস থেকে আরম্ভ হয়েছে, তাই না, তাহলে সেভ সাম, সেভ সাম, দেখেছো এই যে and save some part, অর্থাৎ save some part,
সেভ সাম অ্যালিটারেশন, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে তোমাদের রয়েছে তোমার অ্যাজোনেন্স। অ্যাজোনেন্স মানে কি, ঠিক আছে, অ্যাজোনেন্সটা কি, অর্থাৎ যখন কোনো সাউন্ডের রিপিটেশন হবে, ঠিক আছে, কোনো সাউন্ডের যখন রিপিটেশন হবে, দেখো এখানে কোথায় কোনো সাউন্ডে, দা ওয়ে শুক শুক ডাউন অন মি, দেখো এই লাইনটা দেখো, শুক কিসের সাউন্ড হচ্ছে, ওয়ের সাউন্ড হচ্ছে, শুক ডাউন ডাউন ওয়ের সাউন্ড হচ্ছে, অন ওয়ের সাউন্ড হচ্ছে, ঠিক আছে, অন মি, তাহলে এখানে কি হচ্ছে দেখো, শুক ডাউন অন মি, এখানে প্রত্যেকটারই ক্ষেত্রে কিসের কি সাউন্ড হচ্ছে, ও সাউন্ড, তাহলে এটা হচ্ছে অ্যাজোনেন্স, বোঝা গেল। তারপরে দেখো আমরা এনজাম্পমেন্ট। এনজাম্পমেন্ট কি, এনজাম্পমেন্ট, এনজাম্পমেন্ট হচ্ছে কিছুই নয়, যখন কোনো কবিতাতে দেখবে কোনো কমা পূর্ণচ্ছেদ কিচ্ছু নেই, একদম দেখো এই কবিতা লাস্টে শুধু কি রয়েছে, এখানে গোটা কবিতাটাই কিন্তু এনজাম্পমেন্ট। দেখো এখানে ক্রো মি স্নো বি ট্রি, কোথাও কিন্তু কমা পূর্ণচ্ছেদ এই নাইন কবিতা বইটা খুলে দেখবে কোথাও কিচ্ছু নেই, একদম লাস্টে কি রয়েছে, ফুল স্টপ আছে। তাহলে এরকম করে যখন কোথাও কমা পূর্ণচ্ছেদ হাইফেন কিচ্ছু থাকবে না, তখন একদম সেগুলোকে আমরা কি বলবো, এনজাম্পমেন্ট হয়েছে। তাহলে এখানে গোটা কবিতাটাই কিন্তু মানে এখানে হোল পোয়েমই বলে দিতে পারি আমরা এনজাম্পমেন্ট, বোঝা গেল। তাহলে এখানে পোয়েটিক ডিভাইস আমরা দেখলাম, রাইমিংস পোয়েটিক ডিভাইস আমরা কি কি দেখলাম, অ্যালিটারেশন, অ্যাজোনেন্স এবং এনজাম্পমেন্ট, এবং রাইমিং স্কিমে কি দেখলাম যে এবি এবি সিডি সিডি, বোঝা গেল, ক্লিয়ার। এবারে সামারিটা আমরা দেখে নেবো। দেখো এবার আমরা কি করব, এর সামারিটা দেখবো, ঠিক আছে। এর যে সামারি এখানে কিন্তু আমি এখানে লিখেছি। এবার দেখো কি বলেছে, দিস ইজ এ শর্ট স্টোরি পোয়েম বাই শর্ট পোয়েম বাই রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট একটা ছোট একটা কবিতা, দ্যাট থ্রোজ এ লাইট আপন দ্য হিলিং, হিলিং মানে কি, সারিয়ে তোলা, অ্যাটিটিউড, ঠিক আছে, অফ নেচার, and how little things can change your way of thinking and brighten up your whole day, অর্থাৎ how little things অর্থাৎ ছোট্ট ছোট্ট প্রকৃতির যে প্রাকৃতিক যে সমস্ত জিনিসগুলো তাদের মধ্যে কি থাকে, যে হিলিং ক্যাপাসিটি থাকে, এবং যার ইম্প্যাক্ট তোমার মধ্যে কিন্তু লং লাস্টিং ইম্প্যাক্ট থাকে, যেগুলো তোমার মনকে কি করে ভালো করে তুলতে পারে, ঠিক আছে। এবং এখানে আমরা কি দেখলাম, কবিতাতে ম্যাক্সিমাম পোয়েট দেখবে যে কি করেছে, যে তার ন্যাচারাল যে সমস্ত পোয়েট্রি যে সমস্ত লেখে তার মধ্যে এই ক্রো হেমলক ট্রি এগুলোকে অ্যাভয়েড করে চলে, ঠিক আছে। ক্রোর পরিবর্তে অন্য কোনো বিউটিফুল বার্ড সম্পর্কে লেখে, ট্রি পরিবর্তে কোনো অন্য কোনো ব্লুসুম ট্রি, হয়তো অ্যাপেল ট্রি, এইসব সম্পর্কে লেখে, হেমলক ট্রি দিয়ে কিন্তু কম লেখে, ঠিক আছে। তো সুতরাং এই যে কিন্তু এই ন্যাচারাল যে সমস্ত জিনিসগুলো এগুলোর কিন্তু একটা কি আছে, একটা ইম্প্যাক্ট আছে, ঠিক আছে, একটা দেখো কি বলছে, এবং যার প্রভাব কিন্তু তোমার মুডটাকেও চেঞ্জ করে দেবে থ্রু আউট দ্য ডে। ওয়ান ডে দ্য পোয়েট ওয়াজ অলসো এক্সপিরিয়েন্সিং এ ব্যাড ডে, ঠিক আছে, অর্থাৎ কোনো একদিন কি করছিল কবি, এক্সপিরিয়েন্সিং কোনো কারণে তার দিনটা হয়তো ব্যাড ছিল, ব্যাড ডে, অ্যান্ড ওয়াজ সিটিং আন্ডার এ হেমলক ট্রি, কোথায় বসছিল, হেমলক ট্রির নিচে। সাডেনলি হঠাৎ করে এ ক্রো কেম অ্যান্ড শুক দ্য ডাস্ট অফ স্নো আপন দা, কার ওপর, পোয়েটের ওপর, অ্যান্ড ইনস্ট্যান্টলি তখনই কি হলো, মেড হিম হ্যাপিয়ার, হ্যাপিয়ার তাকে খুশি করে তুললো, কারণ এই যে ইনসিডেন্টটা তার যে রুডনেসটা, যে যার ফলে তার দিনটা নষ্ট হয়েছিল সেটাকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচালো। হি রিয়েলাইজড, অর্থাৎ কবি রিয়েলাইজ করতে পারলো দ্যাট হি ওয়াজ স্যাড অ্যাবাউট দ্য পেটি ইস্যু, অর্থাৎ কোনো ছোটখাটো জিনিসে ডে টু ডে লাইফের সেই সম্পর্কে সে হয়তো কবি কি ছিল, মানে স্যাড ছিল ইন হিজ লাইফ,
দ্য ট্রি ইজ কি হচ্ছে পয়জনাসলি কম্বাইন্ড, এখানে যে ট্রি হচ্ছে একটা পয়জনাস কম্বাইন্ড কি উইথ এ ক্রো, আগেই বলেছি কবিতাতে, অর্থাৎ এই যে হেমলক ট্রি এবং যে ক্রো এটা হচ্ছে কি মানে তোমার স্যাডের সিম্বল, পয়জনাস ট্রি এবং ক্রো, দ্যাট ইজ অ্যান ইন্ডিকেটর, কি ইন্ডিকেট করছে অফ ডুম অ্যান্ড ফিয়ার, যেটা ভয় এবং মানে কষ্ট ডেথ এর ইন্ডিকেশন দিচ্ছে, অ্যান্ড ফিয়ার, বাট ফর হিম মানে কবির কাছে কি, অ্যান্ড ইট ইজ দ্য পোয়েম, ঠিক আছে, ইট ইজ দ্য পোয়েম, দিস আর ক্যারিজ হ্যাপিনেস, কিন্তু কবির কাছে এই এটা কি নিয়ে আসছে, সুখ বয়ে নিয়ে আসছে, তার হ্যাপিনেস, জয়নেস, জয় তার মধ্যে যে স্যাডনেস ছিল সেটা থেকে সে বেরিয়ে এসে কি করছে, সে হ্যাপিনেসে আসছে, কার জন্য, এই হেমলক ট্রি এবং ক্রো, এই সমস্ত এই দুটো আনস্পিসিয়াস জিনিসের জন্য, বোঝা গেল। সুতরাং কবিতাটা আমরা লাইন বাই লাইন এক্সপ্লেন করলাম, তার সাথে সাথে তার ওয়ার্ড মিনিং এবং তার রাইমিং স্কিম এবং তার যে পোয়েটিক ডিভাইস সেটাও কিন্তু আমরা দেখলাম, এবং তার সাথে সাথে আমাদের রবার্ট ফ্রস্ট এই ছোট্ট কবিতাটার মাধ্যমে আমাদেরকে কি বোঝাতে চাইলেন সেটাও আমরা দেখলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের শর্ট যদি বলি এটা মিথ বাস্টার, ঠিক আছে। আমরা মানে বিনা কারণেই যে সমস্ত জিনিসগুলোকে আমরা আমরা কি বলেছি, আমরা কুসংস্কার হিসেবে আমরা ধরে রেখেছি, বিড়াল রাস্তা কাটা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জিনিস, ঠিক আছে। তো এখানে আমরা লাইন বাই লাইন এটা কমপ্লিটও করলাম এবং তোমাদের সামারিটাও কিন্তু মানে বর্ণনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা তোমাদেরই এর যে লাস্ট এই চ্যাপ্টার 1 এরই লাস্ট কবিতা অর্থাৎ ফায়ার অ্যান্ড যে আইস, সেটাও কিন্তু রবার্ট ফ্রস্টের লেখা, সেটা আমরা দেখবো। স্টিল দেয়ার, stay tuned and keep learning. Try to subscribe my channel Radical Learning. Thank you for watching.